বাংলাদেশের রাজনীতির ক্ষমতার দাবার বোর্ডে কি এক নজিরবিহীন ও বিশাল মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? কেন হঠাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রভাবশালী বিশ্ব ব্যক্তিত্বকে বঙ্গভবনের সর্বোচ্চ আসনে বসাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি হাইকমান্ড? এটি কি কেবলও একটি সাধারণ রাজনৈতিক পদায়ন, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে দেশের সার্বভৌমত্ব রক্ষা আর আন্তর্জাতিক ভূরাজনৈতিক চাপ সামলানোর এক মহা পরিকল্পনা? ১/১১ পুরো ইতিহাস, দীর্ঘদিনের ক্ষমতার মোহ থেকে শুরু করে ২০২৫-এর লন্ডনের সেই গোপন সমঝোতা, কেন আজ বিএনপি ও তারেক রহমান নিজে ব্যাকুল হয়ে উঠেছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির চেয়ারে বসাতে? ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর গত শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, এই প্রশ্নটি এখন জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রধান ও আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন রাষ্ট্রপতি পদে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একাধিক জ্যেষ্ঠ নেতার পাশাপাশি দলের বাহিরে থেকেও একটি প্রভাবশালী নাম নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ও সমীকরণ শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এই বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৪ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির পদটি নিষ্পত্তির কথা রয়েছে। এমত অবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে সম্মাসীন হচ্ছেন এবং ক্ষমতাসীন দল বিএনপি কাকে মনোনীত করবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সর্বস্তরের মানুষের মাঝে চলছে নানা বিশ্লেষণ। এই পদে ক্ষমতাসীন দল বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নাম উচ্চারিত হলেও রাজনৈতিক মহলে সবচেয়ে বড় কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দুইটা পার্ট এক লোকের গায়ে চাপায় দিচ্ছি। প্রধানমন্ত্রী একই লগে কামের পার্ট আর মর্যাদার পার্ট। রাষ্ট্রপতিরা উনি বানায় না, আসলে প্রধানমন্ত্রী বানায়, মানে উনি সরকার, উনি আবার জাতি। তার মতো বয়স্ক একজনের মুরব্বী মানুষের যদি আটতলে হাঁটায় উঠায় তাহলে কেমন শাস্তি দেওয়া হয় চিন্তা করে। তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। আল্লাহর কি কাম, তার ১ বছরের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হইলেন। আমি আবার মনে করতেছি প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হইতেছে? এটা প্রস্তাব না। আসলে আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ, আসলে হইতেছেন কি? বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি বিস্তারিত দেখতে থাকি। প্রথমে লাইক দিয়ে দেবেন, তারপরে সাদা এখানে সাবস্ক্রাইব লেখা আছে ক্লিক করবেন, তারপরে এখানে বেল ঘুরতেছে এখানে আরেকটি ক্লিক দেবেন, নিচে দেখেন এল লেখা আছে, এল করলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। যথারীতি বিএনপি বা তারেক রহমান তাদের কথা রাখবে না বলেই ধরে নিচ্ছে মানুষ, কারণ ইতিমধ্যেই পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, মামলা সবই হয়ে গেছে। বরঞ্চ আরো যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। অথচ যতটা জানা গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তারেক রহমানের সঙ্গে বোঝাপড়া করেই পদত্যাগের সম্মত হয়েছিলেন। এরও আগে তারেক রহমানের সরকারকে শপথ পড়ানো ছাড়া ২০২৪ সালের আগস্টে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকেই রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে বিএনপির পারপাসটাই সার্ভ করে গিয়েছেন। বিএনপি যখন যা চেয়েছে রাষ্ট্রপতি তখনই তা করেছেন, যার সর্বশেষ উদাহরণ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করা, বিএনপির হয়ে জুলাই সন্ত্রাসকে গণ অভ্যুত্থান বলে স্বীকৃতি দেওয়া, সবই করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যা দেওয়া ছাড়াও এমন কোনো কাজ নেই যা শাহাবুদ্দিনকে দিয়ে করানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো রাষ্ট্রপতি একজন মুক্ত মানুষ হিসেবে সম্মান নিয়ে বেঁচে থাকতে? যে অবস্থা দেখা যাচ্ছে তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে বিএনপির চিরাচরিত অসম্মানজনক ভূমিকা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ক্ষেত্রেও যদি দেখা যায় তাতে কেউ অবাক হবেন বলে মনে হয় না। যা হোক, চলুন দেখা যাক কি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঘিরে। মোহাম্মদ শাহাবুদ্দিন ২৪শে জুলাই শারীরিক এবং মানসিক অসামর্থ্য এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন বলেও একাধিক সূত্রের বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঘটনাটি আচমকা ঘটেনি, সরকার এবং বঙ্গভবনের মধ্যে যোগাযোগের ভিত্তিতেই বিদায়ের পথ তৈরি হয়েছে। কিন্তু পদত্যাগ পত্রের কালি শুকানোর আগেই এনসিপি, খেলাফত মজলিস এবং তথাকথিত জুলাইয়ের বিভিন্ন পক্ষ তাকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা তাকে ২০২৪ সালের সহিংসতা, গুম, হত্যা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দোষর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ দায়ের করেছেন।
প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কি শাহাবুদ্দিনকে নিরাপদে চলে যেতে দেওয়ার কোনো নিশ্চয়তা দিয়েছিল, নাকি কেবল পদত্যাগপত্র আদায় করার জন্য তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তিনি নিরাপদে বিদেশে যেতে পারবেন, তার বিরুদ্ধে মামলা হবে না? কি হয়েছিল? রাষ্ট্রপতি যদি মনে করে থাকেন যে পদত্যাগ করলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যাবেন, তাহলে সম্ভবত তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে আবারও ভুল বুঝেছেন। কারণ বাংলাদেশে ক্ষমতার সঙ্গে করা সমঝোতা কাগজে লেখা না থাকলে বা দালিলিক প্রমাণ না থাকলে তার মূল্য খুবই সামান্য, যেমনটি তারেক রহমান নানা রকম মুচলেখা দিয়ে ক্ষমতায় আসার পর করে বেড়াচ্ছেন। আর সমঝোতা যদি বিএনপির সঙ্গে হয়, তাহলে অতীতের বহু ঘটনার মতো আজকের প্রতিশ্রুতিও আগামীকাল রাজনৈতিক প্রয়োজনের কাছে অস্বীকার করা হতে পারে বা হবে বা ইতিমধ্যে হয়েও গেছে। সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দায়িত্ব থাকাকালে বা দায়িত্বে থাকাকালে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চালু বা অব্যাহত রাখা যায় না এবং আদালত তার গ্রেপ্তার বা কারাবাসের আদেশ দিতে পারে না। কিন্তু এই সুরক্ষার একটি বড় অংশ পদত্যাগের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। অর্থাৎ শাহাবুদ্দিন এখন আর রাষ্ট্রপতি হিসেবে গ্রেপ্তার থেকে সেই সুরক্ষা পাবেন না। তবে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনকালে করা বা না করা কাজের ক্ষেত্রে অনুচ্ছেদ 51(1) সুরক্ষা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রকৃতি নিয়ে আইনি বিতর্ক রয়েছে অনেক। সোজা কথায় তাকে চাইলেই যে কোনো অভিযোগে দোষী করানো আইনসম্মত বা আইনসঙ্গত হবে না। অভিযোগকারীকে দেখাতে হবে যে কোনো সুনির্দিষ্ট ঘটনায় তিনি কি নির্দেশ দিয়েছেন, কোন অপরাধে তার ব্যক্তিগত অংশগ্রহণ ছিল কিংবা কোন অপরাধমূলক পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। শুধু রাষ্ট্রপতি ছিলেন বলেই সরকারের প্রতিটি কর্মকাণ্ডে ফৌজদারি দায় তার ঘাড়ে চাপানো হবে, সেটা করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এখন আইনের স্বাভাবিক শাসনের মধ্যে আছি? আমরা তো তা নেই, তাই না? এখন যে শাসন ব্যবস্থা চলছে, এটা সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে অভিযোগের আগে তৈরি হয় মামলা, মামলার আগে প্রমাণ রেডি থাকে, রাজনৈতিক পরিচয় এখানে অপরাধের প্রাথমিক দলিল। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকলে মানুষকে আগে গ্রেপ্তার করা হয়, তারপর ঠিক করা হয় তার বিরুদ্ধে কোন মামলাটি সুবিধাজনক হবে। শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগের তো অভাব হবে না, অভাব হওয়ার কথা নয়। তবে রাষ্ট্রপতির প্রতি বর্তমান জুলাইপন্থীদের আচরণ রাজনৈতিক ভণ্ডামির কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। সেটা কিভাবে? 2024 সালের আগস্টে সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়েছিল। ইউনূসকে শপথ পড়াতে তার প্রয়োজন হয়েছিল। সংবিধানের বাইরে গড়ে ওঠা অন্তর্বর্তী ব্যবস্থাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দিতে শাহাবুদ্দিনকে প্রয়োজন হয়েছিল। শতাধিক অধ্যাদেশ জারি করতে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার রাজনৈতিক প্রক্রিয়া তার রাষ্ট্রপতিত্বেই সম্পন্ন হয়েছে। তারেক রহমান এবং তার মন্ত্রিসভা এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন, শাহাবুদ্দিনের কাছে। তখন তিনি গণহত্যার সহযোগী ছিলেন না, তখন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মনে পড়েনি কেন? কারণ তখন শাহাবুদ্দিনের স্বাক্ষর তার খুব প্রয়োজন ছিল। এখন তার স্বাক্ষরের প্রয়োজন নেই, কাজেই এখন তিনি ফ্যাসিবাদের দোসর, গণহত্যার সহযোগী এবং গ্রেপ্তারযোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি নিজেও অবশ্যই পরিণতির দায় এড়াতে পারেন না। তিনি আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হয়েছিলেন, অথচ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসা এবং শেখ হাসিনাকে নিয়ে তৈরি সাংবিধানিক অস্পষ্টতার মধ্যে নিজের পদ রক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন। সেখানে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে, তার নিরাপত্তা থাকতে পারে, তার পরিবারের নিরাপত্তার প্রশ্নটি থাকতে পারে, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও আমরা বুঝতে পারি। তিনি যখন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন একটি কথা বলেছিলেন, পরে বলেছেন তার কাছে সেই পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ নেই। এই যে পরস্পর বিরোধী অবস্থান তাকে প্রতিটি পক্ষের কাছে অবিশ্বাসযোগ্য করে তুলেছে। ইউনূস সরকারের সময় তাকে সরানোর দাবি উঠলে বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তাকে রক্ষা করেছিল। শাহাবুদ্দিন নিজেও বলেছিলেন যে দুঃসময়ে বিএনপি এবং তারেক রহমান তার পাশে ছিলেন, কিন্তু বিএনপির প্রয়োজন ছিল তাকে রক্ষা করা নয়, প্রয়োজন ছিল রাষ্ট্রপতির পদটি নিজেদের ক্ষমতায় যাওয়ার সেতু হিসাবে অক্ষত রাখা। সেতু পার হওয়ার পর সেতুর পাহারাদারকে আর রাখার দরকার হয়নি। সেতুটি পুড়িয়ে দেওয়া বা সেতুটিকে গ্রেপ্তারযোগ্য করে তোলা বিএনপির কাছে কোনো ব্যাপারই নয়। তার মানে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য এখন দৃশ্যত দুটি পথ খোলা আছে। প্রথমটি হচ্ছে একটি সেফ এক্সিট। তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সরকার অনুমতি দিলে এবং বিমানবন্দরে বাধা না দিলে তিনি বিদেশে গিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার নামে কার্যত নির্বাসিত জীবন বেছে নিতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে বিচারের নামে রাজনৈতিক প্রদর্শনী। বিএনপি এবং অন্যান্য জুলাইপন্থী দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। তারা বলছে শাহাবুদ্দিনকে যেতে দিলে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন সমঝোতা প্রমাণিত হবে। নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তারেক রহমানের জন্য এখানে রাজনৈতিক হিসাবটা খুব সরল। সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নিরাপদে যেতে দিলে নিজের দেওয়া কথার মর্যাদা রাখা হবে, কিন্তু জুলাইপন্থী এবং জামায়াতীদের চাপ বাড়বে। আর তাকে গ্রেপ্তার করতে দিলে বিএনপি প্রমাণ করবে যে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বিশ্বাস করার কোনো কারণ নেই কারো।
বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতিকে ব্যবহার করে পরে অসম্মান করার নজির বিএনপির জন্য নতুন কিছু নয়। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার পর দায়িত্ব ছেড়েছিলেন, অথচ বিদায়ের সময় ক্ষমতাসীন বিএনপি নেতারা ন্যূনতম সৌজন্য তার প্রতি দেখায়নি। মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিণতিতেও সেই একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যেতে পারে বা আমরা দেখব। সব মিলিয়ে রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির ভবিষ্যৎ এখন আইনের চেয়ে বেশি নির্ভর করছে ক্ষমতার দর কষাকষির উপর। তাকে যদি বিদেশে যেতে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের সমঝোতা এখনো বহাল আছে। আর বিমানবন্দরে আটকে দেওয়া, গ্রেপ্তার কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে নেওয়া হলে বুঝতে হবে যে তারেক রহমানের সরকার প্রয়োজন ফুরানোর পর আরেকজন সহযোগীকেও শুলে চড়িয়ে দিয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সবচেয়ে বড় ভুল ছিল তিনি হয়তো ভেবেছিলেন সবার প্রয়োজন মেটাতে পারলে অন্তত নিজের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বাংলাদেশের রাজনীতি তাকে এখন শেখাবে যে ক্ষমতার সব পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো পক্ষের বিশ্বাসই অর্জন করা যায় না। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে ঢুকেছিলেন, ইউনূস সরকারের রাষ্ট্রপতি হিসাবে টিকেছিলেন এবং বিএনপি সরকারের রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করেছেন। এখন দেখার বিষয় তিনি একজন মুক্ত সাবেক রাষ্ট্রপতি হিসাবে সম্মানজনকভাবে বসবাস করতে পারেন নাকি দেশ ছাড়তে পারেন, নাকি জুলাইয়ের রাজনৈতিক প্রতিশোধের তালিকায় আরেকটি নাম হয়ে তাকে কারাগারে প্রবেশ করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।